ওয়েলকাম ব্যাক। কথা না বাড়িয়ে সরাসরি ইমেলে চলে যাচ্ছি। ইমেলে যাওয়ার আগে একবার বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আবির, আশা করি ভালো আছেন। ঘটনাটি প্রায় 15 বছর আগের। ঘটনাটি ঘটে মৌলভীবাজারে। বলে রাখা ভালো, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, কিন্তু আর্থিক কারণে আমার বাবা মা ভাই বোন অর্থাৎ পুরো ফ্যামিলি সব কিছু গুছিয়ে চলে যান মৌলভীবাজার। আমরা তখন থেকে মৌলভীবাজার থাকতে শুরু করি। আমাদের বাসাটা করা হয় মৌলভীবাজারের কাজিরগাঁও এলাকায়। আমাদের ফ্যামিলির মধ্যে আমি সবার ছোট হওয়ায় বাবা মা ভাই বোনের খুব আদরের ছিলাম, তাই খাওয়া দাওয়া আর দুষ্টুমি করাটাই ছিল আমার কাজ। পরিবারের ছোট ছেলে হওয়ায় সারাদিন ঘুরে বেড়ানো ছাড়া আমার কোনো কাজ ছিল না। তখনকার সময় আমার সমবয়সী বন্ধু বান্ধব নিয়ে আমি ছুটে বেড়াতাম এখানে সেখানে। চলতো বন্ধুদের সাথে দুষ্টুমি। এমনি একদিন আমি ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বাসায় ফিরব। এখানে একটা কথা বলে রাখি, আমাদের বাসাটা ছিল সরকারি একটি হাসপাতালের পেছনে। সঙ্গত কারণে হাসপাতালের নামটি উল্লেখ করছি না। আমি তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি কিছু লোকজন দাঁড়িয়ে আছে, উকি মেরে কি যেন দেখছে। আমি ভাবলাম, কি দেখছে লোকগুলো? কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কি দেখছেন? লোকগুলো উত্তরে বলল, মরা মানুষ নিয়ে আসছে, পোস্টমর্টম হবে। আমিও ভাবলাম, তাহলে আমিও পোস্টমর্টম দেখব, কিন্তু কি করে দেখব? আমি তো হাসপাতালের দেয়ালের থেকে কিছুটা ছোট, হাওয়াতে দেখতে পারছিলাম না। তাই আমি ভাবলাম, আজকে যে করেই হোক আমি পোস্টমর্টম দেখে তাতর পরে যাব। তাই হাসপাতালের দেয়ালের উপরে তার কাটার বেড়া এবং সেটা দিয়েই বাউন্ডারি। ওই বাউন্ডারির রড ধরে কোনো রকমে উকি ঝুঁকি দিয়ে মাথাটা উঁচু করে দেখতে লাগলাম একটি লাশ মর্গের সামনে রাখা। সামনে পুলিশ আর কিছু লোকজন কান্নাকাটি করছে। সম্ভবত লাশটির আত্মীয় স্বজন হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আমি চলে যাচ্ছিলাম বাসায়। হঠাৎ মর্গের পেছন দিকে তাকাতেই দেখি কতগুলো আম গাছ। হঠাৎ ভাবলাম, যে করেই হোক আজকে এখান থেকে আম চুরি করতে হবে। তারপর সমবয়সী বন্ধুদের সাথে প্ল্যান করি, আজ রাত 4টার দিকে আমরা সবাই বের হব এবং ঘুম থেকে যে আগে উঠবে সে যেন আমাদের বাড়ির সামনের মোড়ে বড়ই গাছের ওইখানে দাঁড়ায়, আর কেউ যেন মিস না করে। পরিকল্পনা শেষ করে আমরা যে যার বাড়িতে চলে যাই এবং ঘুমিয়ে পড়ি। প্ল্যান অনুযায়ী সবাই যখন বের হলাম তখন 4টা বাজে। হাঁটতে হাঁটতে চলে গেলাম হাসপাতালের মর্গের পেছনে। এখন এক এক করে দেয়াল টপকে ওই পাশে যেতে হবে এবং সেই তার কাটার বেড়া পার হতে হবে। আমরা ছোট কিছুটা চাপাচাপি করে ঢুকে পড়লাম। ঢোকার পর দেখলাম চারিদিকে অন্ধকার, শুনশান, নীরবতা, ঝিঝি পোকার ডাক। তার মাঝে রয়েছে সেই মর্গ। কিছুটা ভয় কাজ করছিল, কিন্তু 3-4 জন একসাথে হাওয়াতে মনে কিছুটা সাহস পেলাম। তারপর অনেকগুলো আম পেড়ে ব্যাগ ভর্তি করে বললাম, চল আজকের মতো যাই, আরেকদিন আসব। সবাই এই কথা বলে বের হয়ে পড়লাম। তারপর সবাই মিলে ওই বড়ই গাছের নিচে গিয়ে ভাগ করে নিলাম যার যার আম। চলে গেলাম বাড়িতে। এরপর এভাবেই চলতে থাকে। আমাদের আম খাওয়ার প্ল্যান হয় এবং সেখানে গিয়ে আমরা ছোটাছুটি করি। একদিন আমি একা হাসপাতালের মর্গের পেছনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মেইন রোডে আম গাছের দিকে তাকাতেই দেখি এ যেন আম নয়, সাক্ষাৎ স্বর্ণের টুকরো। আমি মনে মনে ভাবতে থাকি, কেউ খায় না কেন এই আমগুলো? এই আমগুলো কেই বা খাবে? ভেতরে তো বাড়িঘরও নেই। 2-1 ঘর যা আছে তারা আছে হাসপাতালের কর্মকর্তারা। আমার মনে হয়
তারা এগুলোর দিকে ফিরেও তাকায় না। হলে এত সুন্দর সোনালি আম এগুলো কেউ না খায়। যাই হোক, খেলে খাক, না খেলে না খাক, তাতে আমার কি? এই কথা বলে আমি চলে গেলাম আর মনে মনে ভাবতে থাকলাম, আজ যে করেই হোক এই আমগুলো চুরি করতেই হবে। মনে মনে ভাবতে থাকলাম যে আজকে রাতে শুধু আমি একাই যাব, আর কাউকে সাথে নেব না। কারণ তাদেরকে যদি সাথে নেই তবে তাদেরকেও ভাগ দিতে হবে। চিন্তা করতে করতেই আমি ঘুমিয়ে পড়লাম, কারণ আবার রাত 4টা বাজে উঠতে হবে। যে কথা সেই কাজ। রাত 4টা বাজে উঠে একটা বড় ব্যাগ আর সাথে একটা রশি নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মর্গের পেছনের রাস্তায়। ডানে বামে তাকিয়ে দেখি কেউ নেই, নির্জন নিবিড়। যাই হোক, এখানে যখন এসেছি ভয় পেলে চলবে না। এই কথা ভেবে মনটাকে সান্ত্বনা দিয়ে উঠে পড়লাম হাসপাতালের দেয়ালের উপর। দেয়াল টপকে চলে গেলাম ভেতরে। ভেতরে যাওয়ার পর দেখি গাছের উপর আম, আবার কি তার চেয়ে বেশি গাছের নিচে বৃষ্টির শিলের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি খুশিতে দিশেহারা। তারপর এক এক করে আমগুলোকে ব্যাগে ভরতে লাগলাম। কিন্তু আমার মনে হলো আমার পেছনে 2-3 জন আছে, তারাও আম কুড়াচ্ছে। আমি মনে মনে ভাবতে লাগলাম যে বন্ধুরা নিশ্চয়ই আমাকে না জানিয়ে প্ল্যান করে রেখেছিল, ওরাও আম নিতে এসেছে। আমি আগের থেকে স্পিড বাড়িয়ে দেই। ক্রমাগত আম ব্যাগের ভেতর ভরতে থাকি। এক পর্যায়ে আমি আম কুড়াতে কুড়াতে হাসপাতালের মর্গের কর্নারে চলে আসি। কিন্তু আমার পেছন দিকে তাকাতে আমি আর কাউকে দেখতে পাই না। যখন মর্গের সামনে তাকালাম তখন দেখতে পাই জানলার সামনে সাদা চাদর দিয়ে ঢাকা কেউ একজন বলছে, দেখবি না, আয় আয় আমার কাছে, ভেতরে একটা লাশ আছে, পোস্টমর্টেম হবে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফেরার পর আমার বাবা, মা, ভাই সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কেন এখানে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম। আমি বললাম, বাদ দাও ওসব কথা, আমাকে এখানে কিভাবে নিয়ে এসেছো সেটা বলো। তারপর জানতে পারলাম মর্গের ওইখানে এক মুরব্বির চাচা গরুর ঘাস আনার জন্য যান। তিনি ওইখানে আমাকে দেখতে পান এবং বাড়িতে নিয়ে আসেন। এরপরে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার ঘটনা পড়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আবারও একটি নতুন ইমেলে চলে যায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আবির ভাই, আশা করছি ভালো আছেন। আমি সাগর বলছি রংপুর থেকে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনার প্রতি ভালোবাসা রেখো এই ব্যস্ততার মধ্যে ঘটনাটি ইমেল করে পাঠালাম। জানি না কতটুকু ভয়ানক হবে, তবে এই ঘটনাটি একদম সত্য ঘটনা। এই ঘটনাটি আমি আমার একজন স্যারের কাছ থেকে শুনি। ওনার নাম শ্রী সুধান চন্দ্র। স্যারের দেশের বাড়ি দিনাজপুরে। এই ঘটনাটি স্যার এবং ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। দেরি না করে ঘটনায় চলে যাই। স্যার আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমরা ছিলাম 3 ভাই এবং 3 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমরা অনেক সময় নিজেদের জমির চাষাবাদ নিজেরাই করতাম এবং সময় পেলে অন্যদেরও সাহায্য করতাম। কিছু অর্থ পাওয়া যেত। সালটা 1990। আমার বয়স তখন 7 থেকে 8 বছর হবে আনুমানিক। যেদিন থেকে ঘটনা শুরু হয় সেই রাতটা ছিল জোছনা রাত। সেই রাতে আমার বাবা বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের জমিতে বীজ লাগানোর জন্য কোদাল দিয়ে জমি উর্বর করছিলেন।
সময়টা তখন আনুমানিক 9টা থেকে 10টা। আপনি হয়তো জানেন ওই সময়টাতে রাত 9টা বা 10টা মানে গ্রাম এলাকার জন্য অনেক রাত। যেহেতু আমার ফ্যামিলি সেভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল ছিল না, তাই দিনের বেলা বাবা অর্থের জন্য কাজ করতেন এবং রাতের বেলা নিজেদের জমিতে চাষাবাদের জন্য কাজ করতেন। এক রাতে বাবা যখন জমির মাটিগুলো উর্বর করতে লাগলেন, কোদাল দিয়ে হঠাৎ করে তার কোদালের সাথে লোহা জাতীয় কিছু লাগার ফলে যে শব্দটা হয়, এমন একটা শব্দ হলো। শব্দটা শোনার পরে বাবা আরেকটু ভালোভাবে সেই জায়গাটা ঘুরতে থাকেন। এক পর্যায়ে বাবা দেখেন যে সেখানে পিতলের একটি কলস পড়ে আছে। কলসের ভেতরে অনেক সোনার উপাতীয় কিছু। এটি দেখতে দেখতেই বাবা পেছন থেকে কিছু একটা আসছে বুঝতে পারেন। বাবা পেছনে তাকিয়ে দেখেন মা তার জন্য খাবার নিয়ে এসেছে। এটি দেখে তিনি যখন আবার সামনের দিকে তাকান, তখন দেখতে পান সেখানে কিছু নেই। এই দৃশ্য দেখার পরে তিনি অনেকটাই আতঙ্কিত হয়ে যান। এবং আতঙ্কিত হবেনই না বা কেন, তিনি যে জায়গায় কাজ করছেন তার আশেপাশে অনেক ভৌতিক কিছু ঘটেছে এমন কথা শোনা যায়। এরপরে মা যখন বাবার কাছে চলে আসেন, তখন বাবা মাকে নিয়ে খুব দ্রুত সেই জায়গা ত্যাগ করে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে মা বাবাকে জিজ্ঞেস করেন তিনি কেন এত তাড়াহুড়ো করে বাড়িতে আসলেন। উত্তরে বাবা জানান তার সাথে সেখানে কি হয়েছে সেই রাতে। মা বাবা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে বাবা একটা স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন একটা বীভৎস দেখতে মহিলা, চোখগুলো যেন জল জল করছে, এবং সেই বীভৎস চেহারার মহিলাটি বাবাকে বলছেন আজ রাতে বাবা যে জমিতে কাজ করছিলেন, সেই জমিতে বাবা যে কলস দেখতে পেয়েছিলেন, এটা সারা জীবনের জন্য তার হতে পারে যদি তিনি তার 3 ছেলের মধ্যে কোনো একটা ছেলেকে সেই মহিলাকে দিয়ে দেন। এই স্বপ্ন দেখার পরে বাবার ঘুম ভেঙে যায় এবং বাবা দেখতে পান তার চোখের সামনে দিয়ে তড়িৎ গতিতে একটি অবয়ব চলে গেল। এর কিছুক্ষণ পরেই ভোর ভোর আবহাওয়া দেখতে পাওয়া গেল। একটু পরে বাবা ঘুম থেকে ওঠেন আর চিন্তা করতে থাকেন যে তিনি স্বপ্নে কি দেখলেন এসব। এর মধ্যেই মা বাবাকে হঠাৎ করেই বলেন যে আজ রাতে মা খুবই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন যে খুব বাজে চেহারার একটি মহিলা তার কাছে এসেছে এবং তার একটি সন্তানের বিনিময়ে একটি সোনার কলস তাকে দেবে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে। এই কথা শোনার পরে বাবা ও মাকে তার স্বপ্নের ঘটনাটি বলে। এক পর্যায়ে মা হঠাৎ করে রাগান্বিত হয়ে আঙিনার ঝাড়ু দেয়া হয় এমন একটি ঝাড়ু নিয়ে মা বাবা দুজনেই সেই জমির কাছে চলে যান এবং সেখানে একটি মাটির ঢিবি আছে জমির এক পাশে। তার পাশে একটি বড়ই গাছ। সেখানে গিয়ে ঝাঁটা দিয়ে মাটির উপরে আঘাত করতে থাকেন এবং বলেন যে তুই যেই হোস না কেন, আবার যদি আমার স্বপ্নে আসিস বা আমার কোনো সন্তানের উপরে নজর দিস, তোকে ঝাঁটা দিয়ে পেটাবো। এসব বলে অনেক গালাগালি করে মা বাবা সেই জায়গা থেকে চলে আসে। এরপর সেদিন রাতেই বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েন। মাঝরাতে হঠাৎ করে বাবার বাইরে যাবার প্রয়োজন হয়। তখন বাবা উঠে মাকে সাথে নিয়ে বাইরে আসেন। আমি আর আমার ভাইরা তখন ঘুমাচ্ছিলাম। যেহেতু ওই সময়টায় গ্রামে কোনো ওয়াশরুম বা এরকম কোনো সুবিধা ছিল না, তাই কোনো প্রয়োজন হলে সেটা বাইরে সারতে হতো। যাই হোক, বাবা বাইরে আছেন এমন সময় হঠাৎ করে তিনি দেখতে পান তার সামনে লম্বা আকৃতির সাদা পোশাক পরা একটি লোক হেঁটে যাচ্ছেন। তিনি প্রথমে মনে করেছিলেন এই লোকটা বোধহয় নটবুড়ো, মানে এই নটবুড়ো নামের গ্রামে একজন আছেন। তিনি কিন্তু একটু পরেই তিনি দেখতে পান যে সেই লোকটি আস্তে আস্তে একটি তাল গাছের দিকে এগিয়ে যাচ্ছে এবং যতই সামনের দিকে এগোচ্ছে তার আকৃতি ততই বড় হচ্ছে।
কিছুক্ষণ বাদে তিনি দেখতে পান যে সেই লোকটি তাল গাছের সমান উঁচু হয়ে গেছে। তিনি এটা দেখে বুঝতে পারেন যে তার সাথে কি ঘটতে চলেছে। বাবা তাড়াহুড়ো করে রুমে চলে আসেন, কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন যে মা বাইরে রয়েছে। ওই সময় যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তাই বাবা হ্যারিকেন জ্বালান। হ্যারিকেন জ্বালানোর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পান যে মা দৌড়ে বাসার দিকে আসছে। মা রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন এবং বাবাকে জিজ্ঞেস করেন যে তিনি এতক্ষণ কোথায় ছিলেন। তাকে অনেকে ডাকাডাকি করার পরেও কেন তিনি সাড়া দিচ্ছিলেন না। উত্তরে বাবা জানেন, তিনি যখন সেখানে যান তখন একটু আড়াল হতেই কি ভয়ঙ্কর জিনিস দেখেছেন। এই কথা শোনার পরে মা বাবাকে বলেন যে আমি ভাবলাম আপনি পুকুর পাড়ে বসে আছেন। আমি যখন আপনাকে ডাকলাম, আমি দেখতে পেলাম আপনি পুকুরের পাড়ে। আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আমি যখন দেখলাম আপনি আসছেন না, তখন আপনাকে ডাকতে লাগলাম, তাও আপনি সাড়া দিচ্ছেন না। একটু পরে আমার চোখ যায় ঘরের দিকে। আমি দেখতে পাই ঘরে আলো জ্বলছে, কিন্তু আমি তো আলো নিভিয়ে এসেছি। আলো জ্বালালো কে? তখন আমার মনে কিছুটা সন্দেহ জাগে এবং ভয় লাগতে শুরু করে। এরপর আমি যখন সামনে তাকালাম, দেখলাম একটা বড় কালো পোশাক পরা মহিলা, মুখটা বিভৎস। স্বপ্নে দেখা ঠিক সেই মহিলার মতো আমার দিকে হেঁটে আসছে। আমি ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে চলে এসেছি। সেদিন রাতে বাবা মা আবার শুয়ে পড়েন, আর ঘুমের মাঝে স্বপ্নে তারা দেখেন যে সেই বিভৎস চেহারার মহিলা তাদের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে এবং বলছে, আজকে তোরা বেঁচে গেছিস, কিন্তু এভাবে কতদিন? এরপর থেকেই আমার বাবা মার উপর সেই পিশাচের আক্রমণ শুরু হয়। পরদিন সকাল থেকেই তাদের দুজনেরই আচার আচরণ অনেক অন্যরকম হয়ে যায়। যেহেতু আমি এবং আমার দুই ভাই সে সময় খুব ছোট, খুব একটা বড় ছিলাম না, তাই এ ব্যাপারগুলো সেভাবে বুঝতাম না। এভাবে দুই একদিন যাওয়ার পরে আশেপাশের লোকজনরা বুঝতে পারলেন যে আমার বাবা মা খুবই খারাপ কিছুর দ্বারা আক্রান্ত। আবার অনেকেই বললেন যে তারা ইচ্ছে করেই এমন পাগলামি করছেন, এতে হয়তো তাদের কোনো স্বার্থ আছে। তো এমনই একজন লোক, সে ভেবেছিল আমার বাবা মা দুজনেই অভিনয় করছেন। এই ভেবে সেই লোকটি আমার মায়ের কাছে যান এবং অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকেন। কথা বলার এক পর্যায়ে মা সেই লোকটিকে অনেক জোরে বুকের মাঝখানে আঘাত করেন, আর সেই আঘাতে লোকটি ঘরের বারান্দা থেকে আঙ্গিনায় গিয়ে পড়েন। এটা দেখার পরে আশেপাশের লোকজন অবাক হয়ে যায় এবং অনেকেই তখন আরও নিশ্চিত হয়ে যান যে অবশ্যই মা এবং বাবার ভেতরে কিছু আছে। তারপর এলাকাবাসীদেরকে নিয়ে বড় একটি মাদ্রাসার একজন বড় আলেমকে নিয়ে আসলাম। হুজুর আসার সাথে সাথে বাড়ির মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। এটা দেখে আমরা অবাক হয়ে যাই, ভয় পেয়ে যাই। তখন হুজুর বলে, ভয়ের কিছু নাই, তাদেরকে দুটি পিশাচ আসর করেছে। আমি পানি পড়া দিয়ে যাচ্ছি আর দুজনকে দুইটা তাবিজ দিয়ে যাচ্ছি। তাবিজ যেন তা কখনই না খুলে এই পানি পড়া 7 দিন খাওয়াবেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। তারা স্বপ্ন আগের মতো উল্টাপাল্টা দেখে না। আবির ভাই, এটাই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলো অবশ্যই আপনি শেয়ার করবেন। এভরিওয়ান, ঘটনাটি কেমন লেগেছে? ভালো লাগলো অবশ্যই আপনার প্রিয়জনের সাথে ঘটনাটি শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, আর অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ঘটনায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।